আমি ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হরমোন বিভাগ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবার জন্য। সেটি হলো দৈহিক স্থূলতা। বাংলাদেশের রোগীর সংখ্যা কেমন, কি করা যায়, বিশেষ করে দৈহিক স্থূলতা হওয়ার আগেই আমাদের করণীয় কি, অথবা হয়ে গেলে কি করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে বাংলাদেশের কিন্তু আপনারা হয়তো অনেকে খেয়াল করে থাকবেন, দিন দিন দৈহিক স্থূল রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে মারাত্মক হলো খুব অল্প বয়সের মধ্যে দৈহিক স্থূলতা হওয়ার প্রবণতা অনেক বেশি। পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের দেশে দৈহিক স্থূল রোগীর সংখ্যা কম, মানে ওবেসিটি রোগীর সংখ্যা কম, কিন্তু যে হারে বাড়ছে সেটি কিন্তু পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশি। কারণ আমরা ঐতিহাসিকভাবে জানি যে আগে এক সময় আমাদের বাংলাদেশে অনাহারে বহু রোগী থাকতেন, খুব ক্ষীণকায় এবং অপুষ্টিজনিত চেহারায় ছিল। কিন্তু দিন দিন কিন্তু ওইটি কমে গিয়ে অতিপুষ্টি বা বেশি খাওয়া বা শারীরিক শ্রম, আমরা কারণগুলো একটু পরে বলবো, শ্রমহীনতা, এগুলো কিন্তু আমাদের দৈহিক স্থূলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু শুধুমাত্র যদি দৈহিক স্থূলতাই হতো তাহলে কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ ছিল না। কিন্তু দৈহিক স্থূলতাকে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আগে একটি লক্ষণ ছিল, এখন কিন্তু এটাকে রোগ হিসাবে স্বীকৃতি দিয়েছে। কারণ হলো এটিকে সারা পৃথিবীর অসংক্রামক রোগ, নন কমিউনিকেবল রোগগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ মাদার হিসাবে ধরা হয়েছে। যেমন ধরুন, আমরা বাংলাদেশে কয়েক কোটি, 2 কোটির বেশি হবে ডায়াবেটিসের রোগী আছে। এদের অধিকাংশেরই কিন্তু দৈহিক স্থূলতার সমস্যা আছে। কিন্তু আবারও একই রকম যে বাংলাদেশে পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় বেশি সংখ্যক টাইপ 2 ডায়াবেটিসের রোগী কম বয়সে ডায়াবেটিসে ভুগছেন, এবং এদের অধিকাংশই কিন্তু ডায়াবেটিস হওয়ার আগেই দৈহিক স্থূলতাতে আক্রান্ত হয়েছিলেন। আবার দেখুন, পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যায় আমরা বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের রোগী পাচ্ছি। এদেরও কিন্তু অনেকেরই গর্ভধারণের আগেই দৈহিক স্থূলতা ছিল। দিন দিন আমরা অস্টিও আর্থ্রাইটিস, অন্য জয়েন্ট সমস্যার রোগী পাচ্ছি। এদের একটা বড় অংশ কিন্তু দৈহিক স্থূলতার রোগী। দৈহিক স্থূলতা কিন্তু কারো কারো সরাসরি প্রজনন ক্ষমতা হ্রাস করতে পারে, যৌন ক্ষমতায় বাধা তৈরি করছে, অনেকেরই শ্বাসকষ্ট অথবা এই ধরনের সমস্যা তৈরি করছে। এমনকি দেখা গেছে যে মানসিক সমস্যার সাথেও দৈহিক স্থূলতার সম্পর্ক থাকতে পারে। সেই ক্ষেত্রে এটিকে কিন্তু অবহেলা করার সুযোগ নেই। তাহলে একবার দৈহিক স্থূলতা হয়ে গেলে অনেকের ক্ষেত্রে চিকিৎসা করেও লাভ করা যাচ্ছে না। তাহলে প্রতিরোধ ব্যবস্থাপনাকে আমাদেরকে সবচেয়ে জোর দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে আমরা কারা কারা কতটা ঝুঁকিতে আছি নিরূপণ করতে হবে। সেটি সকল বয়সের মানুষকেই যুক্ত করতে হবে, শুধু বড়দের নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী ছেলে মেয়েদেরকেও একইভাবে স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। সেই ক্ষেত্রে আমরা খুব সহজ হিসাব যেটি করি, যে বিএমআই, বডি মাস ইন্ডেক্স, সেটি সকল বয়সের সকল উচ্চতা সাপেক্ষে একটি কাঙ্ক্ষিত দৈহিক ওজনের মাত্রা থাকে। ওটি অর্জন করতে পারলে কিন্তু খুব ভালো, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা অধিকাংশ এর চেয়ে বেশি ওজনের পাচ্ছি, 1 নম্বর। দ্বিতীয় হলো, এর পরবর্তীতে আমাদের নজর দিতে হবে খাবার এবং শারীরিক শ্রমে। আমরা যেভাবে খাবার খাচ্ছি এগুলো কিন্তু দৈহিক স্থূলতার সহায়ক। যেমন আমরা প্রচুর শর্করা খাই, এই শর্করা কিন্তু শরীরে যাওয়ার পরে এটি পরিবর্তিত হয়ে চর্বিতে চলে যায় এবং এটি কিন্তু দেহে জমা হচ্ছে। মানে অতিরিক্ত শর্করার কমপক্ষে অর্ধেক সরাসরি চর্বিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আবার আমরা একবারে প্রচুর খাই, তারপরে দীর্ঘ সময় না খেয়ে থাকি। এই যে প্রচুর খেলাম, এর একটা অংশ কিন্তু দেহে জমা হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে, আমরা যাই খাচ্ছি সেটি ব্যবহার করছি না। মানে দৈহিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম আমাদের খুব কমে যাচ্ছে দিন দিন। যান্ত্রিক উন্নতি হয়েছে, আর্থিক উন্নতি হয়েছে, কিন্তু একই সাথে নিরাপত্তাহীনতা, রাস্তাঘাটে সংকুলান নেই, খেলার মাঠ নেই। কিন্তু সবচেয়ে ঝুঁকি তৈরি হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি নির্দিষ্ট কাঠামো অনুসারে দৈহিক শ্রম, খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের, কসরতের জায়গা থাকার কথা ছিল, সেটি কিন্তু নেই। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে পাঠ্যপুস্তকের একটা আবশ্যিক অংশ হিসেবে দৈহিক শারীরিক সুস্থতা এবং সেই অনুসারে খাদ্য ব্যবস্থাপনা, দৈহিক শ্রম, এগুলোকে যুক্ত করতে হবে। আমি একটা টিপস দিতে চাই যেটি কাজে লাগবে বলে মনে হয়, যে প্রতিটি ক্লাস থেকে উপরের ক্লাসে যাওয়ার জন্য প্রতিটি ছেলে বা মেয়েকে তার বয়সের অনুসারে সমন্বয় করে একটি শারীরিক শ্রম ঠিক করা থাকবে, যেটি পারফর্ম করতে না পারলে সে উপরের ক্লাসে যেতে পারবে না। এটিকে যদি আমরা কারো কারো ক্ষেত্রে ছাড় দিই, সেটি হবে যাদের দৈহিক শারীরিক প্রতিবন্ধকতা আছে, এরকম গ্রুপ শুধু এখান থেকে বাদ পড়বে। বাকিরা কিন্তু এটি করেই যেতে হবে, কারণ পৃথিবীর সকল দেশই চাচ্ছে সুস্থ দেহের সুশিক্ষিত মানুষ। আমরাও কিন্তু সেটিই চাই।
তাহলে সেটি কিন্তু আমরা খুব নজরে আনছি তা নয়, আমাদের কিন্তু এই ক্ষেত্রে বেগবান করতে হবে আমাদের পরিকল্পনাকে, আমাদের সকলকে সেগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন যদি হয়ে যায় দৈহিক স্থূলতা, আমরা কি করব? তাহলে আবারও আপনার যে চিকিৎসক, একজন হরমোন বিশেষজ্ঞকে দেখাবেন। সে কিন্তু আপনাকে সহযোগিতা করবে যে কিভাবে আপনার এটি কমানোর ব্যবস্থা করা যায়। এখন আমরা খুব সুখী একটি কারণে যে আমাদের কাছে দৈহিক স্থূলতা নিয়ন্ত্রণের খুব ভালো ওষুধ আছে। সেই ওষুধগুলো কিন্তু একটু সমস্যা হলেও ওষুধগুলো অধিকাংশ ইনজেকশন এবং মোটামুটি ব্যয়বহুল। কিন্তু উপায় নেই, কারণ দৈহিক স্থূলতা আজকে যার আছে সে কিন্তু কালকে ডায়াবেটিস রোগী, পরশু হৃদরোগের ঝুঁকি, তারপরের দিন মানসিক সমস্যা রোগী, তারপরের দিন জয়েন্টের সমস্যা রোগী। তাহলে আমরা কিন্তু তাকে দেখতে পারবো না, আমাদেরকে একটা ব্যবস্থাপনা করতেই হবে। আমি যদি সারাংশ এভাবে বলি যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ দৈহিক স্থূলতার ঝুঁকিতে আছেন, তার চেয়েও বেশি সংখ্যক মানুষ দৈহিক স্থূলতার রোগী। তাদেরকে আজকেই জেনে নিতে হবে যে কার ক্ষেত্রে দৈহিক স্থূলতার মাত্রা কেমন এবং করণীয় কি। যাদের এখনো দৈহিক স্থূলতা খুব বেশি বড় আকারে ধারণ করেনি, তাদের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। যাদের দৈহিক স্থূলতা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে অসংক্রামক রোগ কমাবার জন্য একটি বড় ধরনের উদ্যোগ নিলাম আমরা। আর একই সাথে আমরা প্রতিজন মানুষের কোয়ালিটি অফ লাইফ ঠিক রাখতে চাই, উন্নত করতে চাই, সেটিরও উদ্যোগ নিতে পারলাম। সকলে নিজের ওজন জানুন, কাঙ্ক্ষিত ওজন জানুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন, সুস্থ থাকুন।